প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমি একা কথা বলবো না, দ্বৈতভাবে কথা বলবো। আজকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থতার সাথে প্রত্যেকেই নিজ নিজ এলাকায় গিয়ে অথবা নিজ কর্মক্ষেত্রে ঈদ উৎসব পালন করেছেন এবং করছেন। কে কোথায় ঈদ পালন করলেন এবং কিভাবে পালন করলেন আপনারা কমেন্টস বক্সে লিখবেন। আর আমরা এই ফাঁকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে একটু কথা বলি, কারণ কথাগুলো আমাদের জারি রাখা দরকার। জারি না রাখলে এগুলো ঢাকা পড়ে যাবে। আমরা শুরু করি আজকে ছোট্ট করেই বলবো, সড়ক ও পরিবহন মন্ত্রীর কিছু কথা দিয়ে। ভদ্রলোক এর আগে একটা কথা বলেছিলেন, আপনারা সবাই জানেন। তিনি বলেছিলেন সমঝোতার ভিত্তিতে যেটি নেওয়া হয় সেটিকে তিনি চাঁদা বলতে নারাজ। অর্থাৎ সড়কে এখন সব কিছুই সমঝোতার ভিত্তিতে হচ্ছে। এমনকি তিনি এই ঈদে ঘরমুখ মানুষের যে আহাজারি এবং এখানে তাদের যে ভোগান্তি, এই ভোগান্তির উপরে তিনি আবার ওরকম আরেকটি বিতর্ক উস্কে দিয়েছেন। ওই সময় যেমন তিনি বলেছেন যে সব কিছু সমঝোতার ভিত্তিতে, তিনি এই ঈদে ঘরমুখ মানুষের সাথে আরেকটা উপহাস তিনি করলেন যে এই ঈদে কোথায়ও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। এবং তিনি এই কথাটি অত্যন্ত জোরের সাথেই বললেন। তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার কথার যে ধরন, এটি শুনে আমাদের কাছে এইটা নিশ্চিত হয়ে গেছি যে তিনি যে কোনোভাবে সড়ক এবং পরিবহন সেক্টরের যারা আছেন অনেকটা তাদের পক্ষ নিয়ে তিনি কথা বলছেন। এ ব্যাপারে আপনারা যমুনা টিভির একটা টক শো নিশ্চয় দেখেছেন। যদি কেউ না দেখে থাকেন তাহলে আমি মন্তব্যের ঘরে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন। সেখানে যমুনা টিভির ওই সাংবাদিক মন্ত্রী মহোদয়কে প্রশ্ন করছেন যে এই যে সড়কে আপনি কি কোনোভাবে এদের পক্ষ নিয়ে কথা বলছেন জনগণের বিপক্ষে? যে তিনি সেখানে পরিষ্কার করে বলছেন যে কেন, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন। আপনার কি মনে হয় না এই সড়কে যে ৭০ লক্ষ মানুষ এখানে কর্মে নিয়োজিত, এরা কি জনগণ নয়? তার মানে ঘুরে ফিরে ওই কথা। অর্থাৎ আমরা আগের নৌমন্ত্রী শাহজাহান খানকে দেখেছি তিনি কিভাবে এই সড়ক এবং নৌ এই ধরনের যারা কর্মচারী আছে, কর্মকর্তা আছে, তাদেরকে কিভাবে তিনি বাগে এনেছিলেন। মন্ত্রী মহোদয় তার এই কথার মাধ্যমে কিন্তু ওই লোকগুলোকে তার নিজের বাগে আনার একটা প্রচেষ্টা তিনি করছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে। অবশ্যই এদেশের প্রত্যেকটা মানুষই সরকারের বাইরে যারা, তারাই জনগণ। তিনি অবশ্যই শ্রমিকদের কথা বলবেন। তবে এখানে এই যে সড়কে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, 700-800 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে, অথচ তিনি খুব জোরের সাথে বলছেন 1 টাকাও বেশি নেওয়া হচ্ছে না। যে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ঈদ উপলক্ষে অতিরিক্ত নেওয়া হলো, এটা কিন্তু এই শ্রমিকরা যারা শ্রমিক শ্রেণী একেবারে, এরা কিন্তু খুব কমই পায়। এদের যে জীবনযাত্রা, এটা কিন্তু বিন্দু মাত্র কোনো পরিবর্তন হয় না। হয়তো বড়জোর কারো হাতে 200-500 ধরিয়ে দেওয়া হয়, বাকি টাকা কিন্তু যারা ওই শ্রমিক পরিবহনের যারা নেতা আছে বা রাজনৈতিক নেতৃবর্গ আছে তাদের পকেটেই কিন্তু চলে যায়। এছাড়া আমার শ্রমিক ভাইরা ঠিকই কিন্তু ওই সিরা জামা গায়ে দিয়েই তাদেরকে ঈদ করতে হয়। তো যদিও এখানে মন্ত্রী মহোদয় তিনি বোঝানোর চেষ্টা করছেন যে তিনি ওই শ্রমিকদের পক্ষে না, আসলে শ্রমিকদের পক্ষে নয়। কারণ এই শ্রমিকরাও অনেককে আমরা বলতে শুনেছি যে এই অতিরিক্ত ভাড়া, এই যে পকেট কাটা, এটা ঠিক নয়। এবং তাকে প্রশ্ন করা হলো যে মাননীয় মন্ত্রী, শ্রমিকদের একটা সংগঠন তারা কিন্তু বিবৃতি দিয়েছে যে 20 বছরের ভিতরে এবারই প্রথম সর্বোচ্চ ভাড়া নেওয়া হয়েছে, কিন্তু মন্ত্রী মহোদয় এটা শুনতেই নারাজ, এটা তিনি মানতেই নারাজ। আসলে বিষয়টা হয়েছে কি, তার খুব আন্তরিকতা আছে, তিনি অনেক জায়গায় দৌড়ঝাঁপ করেছেন, বিভিন্ন জায়গায় তিনি প্রচেষ্টা চালিয়েছেন, ইফোর্ট দিয়েছেন যাতে সহনীয় পর্যায়ে বা ভাড়া না বাড়ে। এক্ষেত্রে তার আন্তরিকতার ঘাটতি আছে বলে আমাদের কাছে মনে হয়নি। কিন্তু বিপত্তিটা বেঁধেছে, সমস্যা হচ্ছে শেখ হাসিনাকে যেমন তার কিছু চাটুকারেরা তাকে ভুল বোঝাতো, রং ইনফরমেশন দিত, মিস ইনফরমেশন দিত, মন্ত্রী মহোদয়ের কাছে
এই মিস ইনফরমেশন গেছে, যার কারণে তিনি অত্যন্ত জোরের সাথে বারবার বলছেন একটি টাকা ভাড়া বেশি নেওয়া হয় নাই, বরং কোনো কোনো জায়গায় 20-30 টাকা কম নেওয়া হয়েছে নির্ধারিত ভাড়ার থেকে। মন্ত্রী মহোদয়, আপনার হয়তো এই বিষয়টি জানা নাই। আপনাকে যারা এই ইনফরমেশন দিয়েছে তারা আপনাকে রং ইনফরমেশন দিয়েছে, মিস ইনফরমেশন দিয়েছে। আপনি দয়া করে আপনার এই অবস্থান থেকে সরে আসুন, কারণ আমরা যারা ঘরমুখ মানুষ তারা কিন্তু এর সাক্ষী। সাংবাদিকরা যাত্রীদের যে সাক্ষাৎকার নিয়েছে সেখানে কিন্তু এই চিত্রটাই ফুটে উঠেছে। প্রতিটা জায়গায় 700 থেকে 800 টাকা পর্যন্ত ভাড়া বেশি নেওয়া হয়েছে, কোনো জায়গায় 200-300 টাকা ভাড়া বেশি নেওয়া হয়েছে। এখন এই যে আপনি বারবার এই কথাটি বলছেন যে খুশি হয়ে কেউ কেউ বেশি দেওয়ার চেষ্টা করছে, এখন আপনার এই কথা শুনে অনেকেই ট্রল করছে, আপনি প্রচন্ড ট্রলের শিকার হবেন, এটা খুবই স্বাভাবিক। আপনি আরো একটি কথা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের থেকে বর্তমানের ঈদ যাত্রা আরো বেশি আনন্দমুখর হয়েছে এবং নির্বিঘ্ন হয়েছে। এ কথাটিও কিন্তু সঠিক নয়, কারণ গতবার যখন রেল উপদেষ্টা ছিলেন ফজল কবির, তিনি কিন্তু রেলের খুব চমৎকার একটি বন্দোবস্ত করতে পেরেছিলেন, রেলে কিন্তু এই ধরনের সমস্যা হয় নাই, কিন্তু এবারে সেগুলো হয়েছে। সুতরাং অন্যের কথা শুনে নিজের প্রচারণা করার জন্য বা নিজের আমিত্ব জাহির করার জন্য, ফলাও করার জন্য এইভাবে জোর দিয়ে কথা বললে জনগণ এটা খুব ভালোভাবে নেয় না। প্রত্যেকটা জায়গায় ভাড়া বেশি নেওয়া হয়েছে, প্রচুর পরিমাণ ভাড়া বেশি নেওয়া হয়েছে, এ সমস্ত অভিযোগ আমরা পাচ্ছি এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষই পেয়েছে, শুধু আপনার কাছেই ভিন্ন চিত্র, যার ফলে আপনাকে ট্রল করা হচ্ছে এইভাবে। কেউ কেউ বলছে যে মাননীয় মন্ত্রী আপনি একদম সঠিক বলেছেন, কোনো জায়গায় ভাড়া বেশি নেওয়া হচ্ছে না, বরং আমরাই যারা ড্রাইভার আছে, যারা বাসের কাউন্টার ম্যান আছে, তাদের হাতে পায়ে ধরে জোর জুলুম করে আমরা তাদেরকে জোর করে টাকা দিচ্ছি। তারা তো ভাড়া নেবেই না, কেউ ভাড়া নিতে চাচ্ছে না, আমরা জোর করে তাদের পকেটে যে ভাড়া নিবা না কেন, এই নাও 500 টাকা বেশি নাও, এই নাও 1000 টাকা বেশি নাও, 700 টাকা বেশি নাও, একেবারে ফ্রিতে তারা সার্ভিস দিতে চাচ্ছিল যে মাননীয় মন্ত্রী বলেছে আমরা এবারে ফ্রিতে সার্ভিস দিব, এই ভাড়া তারা নেবে না। অপরাধ এবং অপরাধীর পক্ষে না গিয়ে জনগণের পাশে দাঁড়ান, আখেরে ভালো হবে। ঈদ মোবারক। আজকে একটু রাজনীতি নিয়ে না, বর্তমান দেশের যে অবস্থা চলতেছে সেটা নিয়ে আলোচনা করব। এর মধ্যে অটোমেটিক রাজনীতি ঢুইকা যাবে, কিন্তু রাজনীতির বাইরে থাকার চেষ্টা করব। এই যে আমরা কথায় কথায় মন্ত্রীদের দোষ দেই যে এই মন্ত্রী কেন এই কথা বলল, মন্ত্রী বলতেছে এক কথা, বাস্তবে অন্য জিনিস। আচ্ছা ভাই ব্রাদার, আপনি যদি কোনো ফুটবল প্লেয়ারকে জিজ্ঞেস করেন বা আমি যদি যা জিজ্ঞেস করি যে হে ফুটবল প্লেয়ার তোমার কি ডায়াবেটিক্স আছে, যদি জিজ্ঞেস করি তোমার কি ডায়াবেটিক্স আছে, ও কি বলবে? ও উত্তর দিবে? ও থাকলেও কি সে বলবে যে তার ডায়াবেটিক্স আছে? এটা কি বলে? বলে না। ঠিক তেমনি এই যে রবি সাহেব, আমাদের যোগাযোগ মন্ত্রী, রবি সাহেবকে সবাই যা জিজ্ঞেস করে যে ভাড়া বেশি নিতেছে, এটার ব্যাপারে কিছু বলেন, রাস্তায় জাম, এটার ব্যাপারে কিছু বলেন, 2 ঘন্টার রাস্তায় 10 ঘন্টা লাগতেছে কেন? উনি কি উত্তর দিবে বলেন তো? উনি কি বলবে যে হ্যাঁ আমার ডায়াবেটিক্স আছে ওই প্লেয়ারের মতো? থাকলেও তো বলবে না। উনি কেন বলতে যাবে 300 টাকার ভাড়া 800 টাকা নিতেছে, 800 টাকার ভাড়া 2000 টাকা নিতেছে? উনি কেন এই কথা বলতে যাবে? উনি তো দেখতেছে মানুষজন বলতেছে অনলাইনে, এই সোশ্যাল মিডিয়াতে। উনি নিজেই তো এগুলো দেখে, অবসর টাইমে দেখে না, গাড়িতে বৈশা বৈশা নিশ্চয়ই দেখে। কিন্তু এইটা কি আপনার সামনে বলবে? বললেই তো আপনারা পায়া বসবেন। উনি যদি একবার বলে যে হ্যাঁ 300 টাকার ভাড়া 600 টাকা নিতেছে, বাস ওইটা নিয়ে সারা দেশ তো ঝাঁপায়া পড়বেন। ওই যে একবার উনি একটু সত্যি কথা বলছে না যে চাঁদা নিতে হয়, সমঝোতা করে নিতে হয়, আর চাঁদা নেওয়ার দরকার আছে। এই ব্যাপারটা উনি আসলে বুঝায় বলতে পারে নাই। এই যে ভাই বাংলাদেশের চারিদিকে যত বাস ডিপো দেখেন না, যেমন এই যে আমাদের মহাখালীর বাস স্ট্যান্ড, ওই যে সাইদাবাদ বাস স্ট্যান্ড, এরকম সারা বাংলাদেশের যত বাস স্ট্যান্ড আছে, এই বাস স্ট্যান্ডের মধ্যে একটা সমিতি থাকে। আর ওই সমিতির যে সভাপতি হয় না, কারা হয় জানেন? ক্ষমতাবান দলের লোকেরাই সভাপতি হয়, সেক্রেটারি হয়, ওরাই এই চাঁদাটা তোলে।
ওই সমিতির জন্য এই চাঁদাটা তোলা হয়, এটা বাস্তব। আমার নিজের চোখে দেখা এই মহাখালী বাস স্ট্যান্ডে। কারণ মহাখালী বাস স্ট্যান্ডে যে এক সময় সভাপতি ছিল হিরু ভাই, ওই হিরু ভাই তিতুমির কলেজের ছাত্র, অনেক সিনিয়র আমার, কিন্তু আমার সাথে সম্পর্ক ছিল। তার সাথে আমি ভারতও জার্নি করছি, সেটা আলাদা একটা কাহিনী, আরেকদিন বলা যাবে। তবে যেটা বলতে চাই, এই যে ডিপুগুলার মধ্যে যে সভাপতিরা থাকে না, এরা অনেক ক্ষমতাবান হয় ভাই, অনেক ক্ষমতাবান সভাপতি এবং সেক্রেটারি। কি ক্ষমতা জানেন? সরকার যখন বিরোধী দলে থাকে তখন আন্দোলনের সময় এরা এক টেলিফোনে বা একটা মেসেজে সারা বাংলাদেশ ব্লক করে দিতে পারে। হ্যাঁ ভাই, ডিপো থেকে কোনো বাস ছাড়বে না, আপনি কি করবেন? রাস্তার জাম, হরতাল, অবরোধ, এইসব কাজে লাগে। এই কাজগুলা করতে করতেই কিন্তু একটা টাইমে আবার যখন সরকারে আসে তখন অতীতের ওই হিসাবগুলা বুঝা নেয়, না পাওয়ার হিসাবগুলা বুঝা নেয়। সরকার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওই সভাপতি সেক্রেটারি চেঞ্জ হয়ে যায়, এটা মাথায় রাখেন। দেখেন না এখন চারিদিকে কিভাবে চেঞ্জ হচ্ছে, বদলাই দিচ্ছে, যোগ্য না অযোগ্য কিচ্ছু বিচার করা যাচ্ছে না। কুষ্টিয়ার দিকে তাকান, কুষ্টিয়ার একজন ডিসি সাহেব ছিল না, তাকে কেন চেঞ্জ করলো? তাকে বদলি করার দরকার হইলো কেন? ভালো মানুষ তো, তারপরও কেন তাকে বদলি করতে হবে? বদলি করতে হবে, সে আমার দলের না, ওইখানে আমার দলের লোককে বসাইতে হবে। দেখেন না, এই যে যারা নির্বাচনে পরাজিত হয়েছে, মানে জনগণ যাদেরকে না বইলা দিছে, না তোমাদের নেতৃত্ব আমরা চাই না, তাদেরকেও কিন্তু পুরস্কার স্বরূপ বিভিন্ন জায়গায় বসায় দিচ্ছে। পুরো সেটিংটা হয়ে গেলে ওই স্থানীয় নির্বাচনে আসবে। শাহজালাল বিশ্ববিদ্যালয় নির্বাচন তো আটকে আছে, ওইটা দিয়েই নির্বাচন শুরু হওয়া উচিত। যখনই এই দেশে কোনো নির্বাচন হবে, ওই শাহজালাল বিশ্ববিদ্যালয় নির্বাচন দিয়ে শুরু হোক, দেখা যাক কেমন ফলাফল আসে। ওইটা দিয়েই বুঝা ফেলাবেন আগামীর এই স্থানীয় নির্বাচন কি হইতে যাচ্ছে, সিটি কর্পোরেশনের নির্বাচন কি হইতে যাচ্ছে। ওই নির্বাচন দিয়া, শাহজালাল বিশ্ববিদ্যালয় নির্বাচন দিয়া বুঝা ফেলাবেন। যাই হোক, যেটা বলতেছিলাম সেখানে আসি। এর মধ্যে আপনারা জেনে গেছেন ইত্তেফাক পত্রিকার একটা নিউজ চারিদিকেই ভাইরাল হচ্ছে। ওই নিউজটা কেমন ছিল যে গত 20 বছরও এমন অব্যবস্থা কেউ দেখে নাই। অর্থাৎ এই যে ঈদে মানুষ দেশে যাচ্ছে, এতটা বিপদে কেউ পড়ে নাই। গত 20 বছরের রেকর্ড ভাঙছে এই নতুন সরকার। যে সরকার আসছে মাত্র 1 মাস বয়স, 1 মাসেই ওনারা 20 বছরের রেকর্ড ভাঙ্গা ফেলছে। কেমন শুনতে শোনা যায়, এটা নিয়ে অনেকেই কথা বলতেছে, কিন্তু বাস্তবের দিকে আপনারা তাকান, বিশেষ করে সদরঘাটের দিকে যান। সদরঘাটে ঢুকলে মনে হয় কি জানেন, বাংলাদেশের ভিতরে না, এটা অন্য একটা রাজ্য। আইন নাই, কানুন নাই, এরকম মনে হয়। আসলে আছে, কিন্তু ওই যে লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মধ্যে না হারায় গেছে, কে কারে খুঁজা পায়। এই যে লঞ্চ স্টিমার গুলা যারা চালাইতেছে, এরা কারা? এদের কাছে লাইসেন্স আছে কিনা কে দেখবে? কই থেকে ট্রেনিং নিয়ে আসলো? দেখেন বিরাট বিরাট পানির জাহাজ সামনে নিতে আর পিছনে নিতে যায়, এর মধ্যে বিরাট একটা ঘটনা ঘটা গেছে। আপনারা দেখছেন, এক বাবা এবং তার ছেলে, তার বউ, আরে উনি মা হতে যাচ্ছিলেন, এখনো বেঁচে আছে শুনছি, কিন্তু বাপ আর ছেলে ওই যে 2 জাহাজ আগে পিছে করতে যায় ভাই, মাঝখানে পড়া একদম মিশা গেছে ভাই, একদম মিশা গেছে। দেখা যায় না, দেখা যায় না। একবার দেখলি না ভাই, পুরা শরীর কেমন জানি করে উঠে, মাথায় নিতে পারি না, অসুস্থ হয়ে যাই। এর মধ্যে আপনারা দেখছেন ট্রেন অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বগুড়ার ওই সাইডে, ভয়াবহ অ্যাক্সিডেন্ট। আল্লাহ বাঁচাইছে ভাই, অনেক মানুষ মারা যাইতে পারতো। এখানে দেখেন ভুলটা কি হয়েছে, ওই যে ট্রেনের ড্রাইভার খেয়াল করে নাই। একজন কিন্তু লাল পতাকা দেখাইতেছে, কারণ সামনে কাজ চলতেছে, স্পিড কমাইতে হবে, লাল পতাকা দেখাইতেছে, কিন্তু উনি বোধহয় খেয়াল করে নাই, ফোনে টোনে কথা কইতাছিল বা অন্য ধ্যানে ছিল, হঠাৎ চোখে পড়ছে দূরে লাল পতাকা, একদম ব্রেক চাইপা দিছে, হাইড্রোলিক ব্রেক। আমার মনে হয় সবগুলা ব্রেক একসঙ্গে চাপ দিছে, যার জন্য সামাল দিতে পারে নাই। ট্রেন লাইনচ্যুত হইয়া কাইত হয়ে পড়ে গেছে, 4-5টা বগি পড়ছে। আজকাল তো জানেন আপনি, ট্রেনের উপরও মানুষ থাকে, কি অবস্থা চিন্তা করেন। এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু কোনো মন্ত্রীকে দেখি নাই ক্যামেরার সামনে আইসা সরি বলতে দেখি নাই, সরি বলতে দেখি নাই। কি দেখছি জানেন, একটা বাসের মধ্যে সবাই বৈশা আছে,
এক মা বসে রয়েছে এক প্রতিবন্ধী ছেলে নিয়ে। তাদের একটাই অভিযোগ, 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে, কেন বাস ছাড়া হচ্ছে না? প্যাসেঞ্জার তো ফুল। ওদের কথা, মন্ত্রী সাহেব আসবে তারপরে যাবে, কারণ এই বাসের মধ্যে যে প্যাসেঞ্জার আছে এর মধ্যে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার ওনারা সাজায় বসায় রেখে দিছে। কারণ ওই যে মন্ত্রী সাহেব যখন বাসে উঠবে, ক্যামেরা উঠবে, বিভিন্ন চ্যানেলের ক্যামেরা উঠবে, তখন জিজ্ঞাসা করবে মন্ত্রী সাহেব আপনি কি ভাড়া বেশি দিয়েছেন? উনি বলবে না না না, ভাড়া বেশি নেয় নাই, বরঞ্চ 30 টাকা কম নিছে, 330 টাকা ছিল 30 টাকা কম নিছে ঈদের খুশিতে, এরকম একটা কথা বলবে। ওদেরকে বসায় রাখছে। এরকম দৃশ্য চলে আসছে সোশ্যাল মিডিয়াতে। কেমন লাগে বলেন? দেখতে ভালো লাগে? নিশ্চয়ই দেখতে ভালো লাগে না। কতটা আশা করছিলাম জানেন না, আমি বিশেষ করে আমি কিন্তু ভিপি নূর সাহেবকে একটা টাইমে ভীষণ পছন্দ করতাম। কেমন জানি মনে হইতো উনি যদি এই দেশের প্রধানমন্ত্রী হয় এই দেশের আর কোনো প্রবলেম থাকবে না। যাই হোক, উনি প্রধানমন্ত্রী না হইতে পারলো, মন্ত্রী হয়েছে। মন্ত্রী হওয়াতে ভাই খুশি হয়েছি। কেন খুশি হয়েছি? জীবনে অনেক মাইর খাইছে ভাই উনি, ওনার অনেকেই মারছে, কে না মারে নাই। মাইক খাইতে খাইতেই ভাই ওনার ক্যারিয়ারটা গইরা উঠছে। শেষ মাইকটা তো খাইলো ভাই এই 5ই আগস্টের পরে। মনে আছে ওই যে এরশাদ সাহেবের অফিস ভাঙতে যায়, ওখানে কি যেন একটা গন্ডগোল হইলো, তখন ওনারে দিল, ওইটা নিয়ে ওনাকে বিদেশের চিকিৎসায় পাঠাইলো ইউনূস সরকার। যার জন্য খুশি হয়েছি যে একটা মানুষের উপরে এত জুলুম হয়েছে। আচ্ছা, মন্ত্রী হয়েছে, দেখি না কি করে, কিন্তু কি করবে বুঝতে পারতাছি না। কথাবার্তার যে সাইজ দেখলাম, মনে হয় না বড় কিছু একটা করতে পারবে, নজর কাটতে পারবে, মনে হয় না নজর কাটতে পারবে। যেমন আরেকজন আছে জুনায়েদ সাকি সাহেব, ওনাকেও ভাই আমার খুব ভালো লাগতো। বিশেষ করে ওনার হেয়ার স্টাইলটা ভাই কাঁচা পাকা কেমন জানি অন্যরকম। দেখলি মনে হয় জানেন জ্ঞানের টুকরাটা, হ্যাঁ ভাই দেখলি মনে হয় একটা জ্ঞানের টুকরা। পুরা টকশো তো গরম করে রাখতো। দেখেন উনিও কত বড় ভাগ্যবান। এমপি না শুধু, উনিও মন্ত্রী হয়ে গেছে, দেখছেন কত বড় ভাগ্য। যেমন ববি হাজ্জাজ, হ্যাঁ ববি হাজ্জাজ, ওনাকে তো আপনারা দেখছেন, উনি আবার খুব ইসলামিক মাইন্ডের। মাঝে মাঝেই দেখে মসজিদের মধ্যে ঢুকা যায়, কেমন জানি কথাবার্তা উল্টা পাল্টা বলে, যার জন্য ওনাকে নিয়ে প্রচুর ট্রল হয়। আমি জানি না উনি বুঝতে পারে কিনা, উচ্চারণে একটু প্রবলেম আছে। উনি মনে হয় শিক্ষামন্ত্রী সহকারী মন্ত্রী এরকম কিছু একটা হবে। যেমন আমাদের পরিচালকদের সহকারী পরিচালক থাকে, তেমনি ভাই মন্ত্রীদেরও সহকারী মন্ত্রী থাকে, যাদেরকে প্রতিমন্ত্রী বলা হয়। এরকম ভাই মন্ত্রী অনেক বাংলাদেশে বর্তমানে। আপনারা প্রশ্ন করলে বলতে পারবেন কতগুলো মন্ত্রী আছে এই বিএনপি সরকারে? কতগুলো মন্ত্রী আছে বলেন তো? অনেকেই বলতে পারবেন না, তবে আমি হিসাব টিসাব করে বাই করছি 50 থেকে 60-এর মতো মন্ত্রী আছে। আর উপদেষ্টা আছে 10 থেকে 20-এর মতো উপদেষ্টা আছে, অনেক উপদেষ্টা। এর মধ্যে দেখেন টক শো থেকে এবং ইউটিউব থেকে গেছে জাহিদ সাহেব, ডাক্তার জাহিদ ইসলাম। আবার খেয়াল করে দেখেন এই যে আমাদের যোগাযোগ মন্ত্রী রবি সাহেব, উনিও কিন্তু টক শো মাথায় রাখতেন আওয়ামী লীগের আমলে ভাই, হ্যাঁ আওয়ামী লীগের আমলে। লন্ডন থেকে উনি টক শোতে, এই যে আজকে থাম্বনেলে আমার যাদেরকে দেখতেছেন উনাদেরকে উনি ওইখান থেকে ফলো করতো। ওইখান থেকে ফলো করে মনে মনে সিদ্ধান্ত নিছে কোনো একদিন সুযোগ আইলে এদেরকে মন্ত্রী বানায় দেবো। অনেকেই প্রশ্ন করে, হ্যাঁ বিএনপির অনেকের মধ্যেই প্রশ্ন যে ওনাদেরকেই কেন মন্ত্রী বানাইলো। যেমন এই রবি সাহেবকে 3টা মন্ত্রিত্ব পদ দিয়ে রাখছে, 3টা জায়গায় দিয়ে রাখছে। এই ব্যাপারটা অনেকের মনে প্রশ্ন, একজনকেই কেন 3টা মন্ত্রণালয় দিয়ে রাখলো, একজনের উপরে এত বড় দায়িত্ব কেন দিয়ে দিল? কিন্তু দায়িত্ব উনি পালন করতে পারবে, কারণ কি জানেন, এমন কোন সাংবাদিক নাই যে ওনাকে হারাইতে পারে। উনি তো হারতেই চায় না। একটা কথা আগে বলছি না, যে হারতেই চায় না, যাকে কোনোদিন হারানোই যাবে না, তাকে হারাইবার চেষ্টা করা বৃথা। দেখেন উনাকে সব সাংবাদিকরা জিজ্ঞাসা করে ভাড়ার ব্যাপারে, ওইখানে রাস্তা জ্যামের ব্যাপারে, কোন ব্যাপারে কি উনি উত্তর দেয় নাই? প্রত্যেকটা ব্যাপারে উত্তর দিছে, স্পিরিটলি উত্তর দিছে। মনে হইতেছে টক শো চলতেছে। এবং প্রমাণের জন্য উনি প্রমাণ স্বরূপ দাঁড় করাইতেছে বড় বড় পত্রিকাগুলা, বড় বড় চ্যানেলগুলার দিকে তাকাইতে বলতেছে যে মেইন স্ট্রিমের যে পত্রিকা আছে, চ্যানেল আছে, তারা কি লিখতেছে সেটা দেখেন। উনি বলতেছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যে পত্রিকা চ্যানেল কি বলে সেটা দেখেন। তার মানে কি জানেন, ওগুলা তাদের হাতের মধ্যে চলে আসছে। উনি কিন্তু বলতেছে না পাবলিক কি বলে, সোশ্যাল মিডিয়াতে কি বলে, ইউটিউবে কি বলে, ফেসবুকে কি বলে,
এইটা দেখতে বলে না, উনি বলে ওইগুলা দেখতে, কারণ ওইগুলা ভালো ভালো নিউজ দিচ্ছে তো। হ্যাঁ ভাই, ভালো ভালো নিউজ দিচ্ছে। যেমন সদরঘাটের এই অ্যাক্সিডেন্টটা যে হয়েছে, এই অ্যাক্সিডেন্টে যারা পাইলট ছিল, মানে ড্রাইভার ওই লঞ্চের মধ্যে, তাদের মধ্যে চাকরি চলে গেছে বা অ্যারেস্ট হয়েছে, কিছু একটা হয়েছে, কিন্তু কয়েকদিন পর দেখবেন তারাও আবার বাইর হয়ে গেছে। একটু আগে বলতেছিলাম না বাস স্ট্যান্ডের কথা, ঠিক তেমনি ভাই বাংলাদেশের যত লঞ্চ ঘাট আছে তাদেরও সমিতি আছে, তারাও কিন্তু অনেক ক্ষমতাবান, তাদেরকে কেউ রুখতে পারবেন না। আজকে অ্যারেস্ট করবেন বা লাইসেন্স ক্যান্সেল করবেন, তলে তলে আবার 7 দিন পর সব ঠিক হয়ে যাবে। কারণ এদেরকে দরকার আছে তো ভাই, দলের লোক তো, যার জন্য বলতে হয় সমঝোতার কথা। হ্যাঁ, সমঝোতার কথা কেন বলে? দলকে টিকায় রাখতে হবে। এই চাঁদাবাজি যদি একদম ডেড স্টপ করে দেন, দলে তো লোকই খুঁজে পাবেন না। কি কারণে আপনার ডাকে সাড়া দিবে? কি ঠেকা পড়ছে তার আপনি বলেন? যাই হোক, অত উত্তেজিত হওয়ার কিছু নাই। মাত্র তো গেছে 1টা মাস, সামনে তো আর অনেক সময় বাকি আছে। আমরা পজিটিভ মাইন্ডে থাকি, সামনে ঈদ, ঈদের আনন্দের মধ্যে থাকি। ঈদের আনন্দের মধ্যে আজকে ওই সংবিধান নিয়ে আলোচনা করলাম না। এই সংবিধান আবার সামনে আসবে কখন জানেন? ঈদের পরপরই। এই সংবিধান নিয়ে অনেক কাহিনী সামনে বাকি আছে। এই সংবিধান নিয়ে অনেক কাহিনী বাকি আছে। দি এন্ড যে কোথায় হয় কেউ জানে না, নিশ্চয়ই একজন জানে। সে কে? উপরওয়ালা। উনি জানেন কোথায় দি এন্ড হবে। এই সংবিধান, সংবিধান নামের চলচ্চিত্রের দি এন্ডটা কোথায় আছে উপরওয়ালাই জানে। আমরা অপেক্ষায় থাকলাম। যারা দেশে যাবার পথে বা অ্যাক্সিডেন্ট হয়েছেন, পৃথিবী থেকে বিদায় নিছেন, সবার জন্য সবাই দোয়া করবেন। দোয়া ছাড়া আর কি করতে পারি? তবে একটা কথা বইলা ভিডিওটা শেষ করব, যেটা চরম সত্যি কথা। আমরা কেন মিনিস্টারকে দোষ দেই? আমরা কেন ওই বিএনপিকে দোষ দিতে যাব? কেন আমরা দোষ দিতেছি না? পুলিশ প্রশাসন, আইন বিভাগ, তারা কোথায়? কে কি বলবে না বলবে এই জন্য আপনি অপেক্ষা করবেন? কারো হুকুমের অপেক্ষা করতে হবে কেন? আইন কি বলে? আইন তো বলে কেউ যদি ঢাকা থেকে তার দেশে পৌঁছাইতে চায়, তার মার কাছে, তার বউর কাছে, তার সন্তানের কাছে, সে যেন নিরাপদে দেশের বাড়িতে যাইতে পারে, মায়ের কোলে যাইতে পারে। এই নিরাপত্তা কে দিবে ভাই? এই নিরাপত্তা তো দিবে আইন কানুন, সরকার। সরকারের ওই সিস্টেমটা কোথায় গেল? সিস্টেমটাকে বারবার কেন বলতে হবে, চাবি দিতে হবে? এটা কি কোনো চাইনা পুতুল যে চাবি দিলাম, চাবি দিলাম, তারপরে ছাইরা দিলাম, কতক্ষণ খেললো, চাবি শেষ, খেলনা দাঁড়ায় গেল? আইন তো এরকম না। আইন তো তার নিজের গতিতে চলবে। সরকার তো আসলো মাত্র 1 মাস, তারা তো আছে ভাই একদম এই দেশের জন্ম থেকে। এই আইন কানুন সিস্টেম সবকিছু তো এই দেশের জন্ম থেকে। তারা কেন তাদের কাজ করতেছে না? দোষ দিলে ভাই তাদেরকে দেন। হ্যাঁ ভাই, দোষ দিলে তাদেরকে দেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।